সো রেওয়ামিল নিয়ে বলছিলাম যে রেওয়ামিল বেসিক্যালি একটা তালিকা। কিসের তালিকা? রেওয়ামিলে আমরা কি করি, আমরা হিসাবের জেরগুলোকে একটা তালিকাবদ্ধ করি, ঠিক আছে? হিসাবের জের, এই হিসাবের জেরগুলোকে নিয়ে আমরা একটা তালিকা বানাই। তালিকাটা বানাই বেসিক্যালি যে হিসাবের জের দিয়ে, সেটা হচ্ছে খতিয়ানের হিসাবের জের। অর্থাৎ আমরা ফার্স্ট অফ অল জাবেদা করি, জাবেদা করার পর আমরা জাবেদা থেকে আমাদের প্রত্যেকটা হিসাবের নাম অনুযায়ী একটা করে খতিয়ান হিসাব বই খুলি। হিসাবের পাকা বইয়ের নাম হচ্ছে খতিয়ান। তো সেই হিসাবের পাকা বইয়ে প্রত্যেক হিসাবকাল শেষে একটা জের বের হয় বা একটা ব্যালেন্স বের হয়। প্রত্যেকটা খতিয়ানে প্রত্যেকটা ব্যালেন্স নিয়ে আমরা যে তালিকাটা করি সেই তালিকাটার নাম হচ্ছে রেওয়ামিল। তো এখন তোমার জন্য একটা ছোট প্রশ্ন আছে, তো খুব ঝটপট নিজেদের বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে জানিয়ে তাদেরকে সঙ্গে নিয়ে এই ছোট্ট প্রশ্নটার উত্তরটা আমাকে কমেন্ট সেকশনে করে দাও যে নিম্নের কোন হিসাব ধাপটি আমাদের জন্য বাধ্যতামূলক নয়। বিকজ আমরা জানি হিসাব করতে গেলে আমাদেরকে অনেকগুলো স্টেপ ফলো করতে হয়, তো সেই স্টেপগুলোর মধ্যে কোন স্টেপটা এখানে আমার বাধ্যতামূলক নয় সেটা একটু আমাকে কমেন্ট সেকশনে বলে দাও। এ বি সি তিনটা অপশন আছে, তুমি আমাকে একটু ঝটপট মেনশন করে বলে দাও কোন অপশনটা কারেক্ট হবে। অর্থাৎ হিসাব করার জন্য, অর্থাৎ তোমার প্রতিষ্ঠানে যা সকল লেনদেন হচ্ছে, ট্রানজাকশনস হচ্ছে, সেই লেনদেনগুলো হিসাবভুক্ত করার জন্য কোন স্টেপটা বাধ্যতামূলক নয়। আচ্ছা, এখন একটু বলে দেওয়ার প্রয়োজন, বাধ্যতামূলকটা যে বললাম, কারা বাধ্য করে আমাদেরকে? বাধ্য করে গ্যাপ, অর্থাৎ জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপলস। সো এই গ্যাপ অনুযায়ী কোনটা বাধ্যতামূলক নয় এটা একটু আমাকে কমেন্ট সেকশনে জানাও। আমি দেখে আসছি কমেন্ট সেকশনে কারা কারা আসছো এবং কারা কারা রাইট অ্যান্সার করছো। আর এর ফাঁকে তুমি তোমার বন্ধুকে অবশ্যই ভিডিওটা ট্যাগ করো এবং ভিডিওটাতে শেয়ার করে জানিয়ে দাও। সো আমি ওয়েট করছি তোমার কমেন্টের জন্য। আচ্ছা, একটু কমেন্টে দেখে নিই। আচ্ছা, আমাকে একজন বলেছো আপু একটু স্লো করতে। আচ্ছা, আমি একটু স্লো যাচ্ছি, তুমি তোমার বন্ধুকে যাকে এখন পর্যন্ত নিয়ে আসতে পারোনি অবশ্যই ভিডিওটা ট্যাগ করে শেয়ার করো। আর যারা রাইট অ্যান্সার দিচ্ছ, যেহেতু একজন বন্ধু বললো একটু স্লো যেতে, আমি একটু স্লো যাচ্ছি বরং। সো তুমি এই ফাঁকে তোমার রাইট অ্যান্সারটা কারেক্টলি আমাকে কমেন্ট সেকশনে বলে দাও। আচ্ছা, এখন তাহলে একটু ওয়েট যেহেতু করেই ফেললাম, এখন একটু বলে দিই রাইট অ্যান্সার গুলো। আচ্ছা, আবিদ শাহরিয়ার খুব ভালো একটা অ্যান্সার করেছো, সে লিখেছে 100% এ। ওকে, এজাজ বলেছো এ, রাতুল বলেছো এ, আব্দুল্লাহ বলেছো রেওয়ামিল। আচ্ছা, রেওয়ামিল বলেছো, সাজ্জাদ আহমেদও বলেছো রেওয়ামিল। ওকে, আর কাব্য রাফি বলেছো রেওয়ামিল। সবাই এ অ্যান্সার করছো, থ্যাংক ইউ সো মাচ গাইজ। অ্যাকচুয়ালি রাইট অ্যান্সারটা এ, আরো অনেকে রাইট অ্যান্সার দিচ্ছ, ঠিক আছে? আর যারা অ্যান্সার করছো সবার অ্যান্সার মোটামুটি রাইট। সো আমি আর নামগুলো পড়ছি না। আর আমার মনে হয় যারা এখন পর্যন্ত বন্ধুদেরকে নিয়ে আসতে পারোনি, অবশ্যই তাদেরকে ভিডিওটাতে ট্যাগ করো কিংবা ভিডিওটা শেয়ার করে জানিয়ে দাও। আর তোমার যদি প্রিভিয়াস ক্লাস থেকে কোনো ধরনের কোনো কোয়েশ্চেন থাকে অবচয় সংক্রান্ত, তুমি কিন্তু সেটাও আমাকে এই ক্লাসে করে নিতে পারো, আমি তোমাকে সেটা অ্যান্সার করে দেবো। ওকে, সো চলে যাচ্ছি পরের টপিকটাতে, যেখানে আমরা দেখবো এই যে বললাম তোমরা যে এটা আমাদের বাধ্যতামূলক না, সো কেন বাধ্যতামূলক করা হয়নি এটা দেখবো। আর এই রেওয়ামিলের মধ্যে ঘটনাটা কি হয় এটা একটু দেখবো। রেওয়ামিলে আমরা কি করি, রেওয়ামিলে আমরা একটা ছক কাটি, তাই না? এই যে ছকটা কাটো, এই ছকটার মধ্যে আমরা ডেবিট ক্রেডিট দুটো সাইড রাখি। কিংবা তোমার একটা রেওয়ামিল করলে এমন হতে পারে যে প্রথমে তুমি ক্রমিক নম্বর দিলে, যেটা নর্মালি আমরা করে থাকি, ক্রমিক নাম্বার, হিসাবের নাম কিংবা হিসাবের বিবরণ, খতিয়ান পৃষ্ঠাঙ্ক, দেন ডেবিট সাইড, ক্রেডিট সাইড। সো আমি এখন তোমাকে ডেবিট আর ক্রেডিট দুটো সাইড দেখাচ্ছি এই জন্য, যেহেতু রেওয়ামিলের জন্য গ্যাপ অর্থাৎ জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপলস অনুযায়ী আমাদেরকে এটা বাধ্যতামূলক করা হয়নি। এই কারণে আমরা এটার জন্য কোনো বাধ্যতামূলক কোনো ছক ফলো করি না। আমরা বেসিক্যালি কি করি, কোনোভাবে একটু জানার চেষ্টা করি আমার ডেবিট আর ক্রেডিট সাইডটা কি মিলে যাচ্ছে কিনা, অর্থাৎ গাণিতিক শুদ্ধতা যাচাই করা। কেন এই গাণিতিক শুদ্ধতাটা যাচাই করা হয়? তোমাকে যদি কখনো প্রশ্ন করা হয়, যেহেতু তুমি বিজনেস স্টাডিজে পড়ছো, এই প্রশ্নটা তোমার কাছে করা খুব স্বাভাবিক। তুমি উত্তর দিবে আমরা যে কারণে রেওয়ামিলটা করে থাকি, বেসিক রিজনটা হচ্ছে এইটা। আমরা সবাই জানি যে আমরা খুব সহজেই আমাদের পুরো প্রতিষ্ঠানের, আমার ব্যবসায়ের, আমার আর্থিক অবস্থাটাকে তুলে ধরতে পারি এই ছোট্ট ইকুয়েশনটার মাধ্যমে। ছোট ইকুয়েশনটাতে আমরা কি করি, অ্যাসেট ইকুয়ালস টু লায়াবিলিটি প্লাস ওনার্স ইকুইটি। আমরা কি করি, আমরা বলি যে আমরা ফার্স্টে সম্পদ দেখাই, সম্পদ ইকুয়ালস টু দায় প্লাস মালিকানা সত্ত্ব। আচ্ছা, মালিকানা সত্ত্ব। সো এখানে তুমি যখন সম্পদ দেখাচ্ছ, সম্পদের মধ্যে তুমি কি দিচ্ছ, তোমার সম্পত্তি বা সম্পদ
এরপর দিচ্ছ তুমি ক্রয়, আচ্ছা এরপর দিচ্ছ তুমি তোমার দেনাদার। এরকম আরো হাজারো সম্পদের আইটেম নিয়ে কিংবা সম্পদ যেটা কিনা ডেবিট চের সম্পদের প্রকৃতির বিভিন্ন ধরনের হিসাব নিয়ে আমরা সম্পদ পাশটাকে দেখাই। আর এটা বেসিক্যালি যে জিনিসটাকে রিপ্রেজেন্ট করে সেটা হচ্ছে আমার ব্যালেন্স শিট। আমরা সবাই মোরালেস জানি, বিকজ একমাত্র ব্যালেন্স শিটে অ্যাসেট ইকুয়ালস টু লায়াবিলিটি প্লাস ওনার্স ইকুইটি এটাকে মেক শিওর করা হয়। দেন আমার দায় সাইডে আমি দেখাতে পারি আমার পাওনাদার, আমার যাবতীয় দায়। আর মালিকানা সত্ত্বে আমি দেখাই আমার মূলধন, আমার উত্তোলন, আমার লভ্যাংশ সবকিছু। সো যখন তুমি বলছো আমার সম্পত্তি ইকুয়ালস টু দায় প্লাস মালিকানা সত্ত্ব, তখন আমাকে একটা শুদ্ধি প্রমাণ করতে হয়। শুদ্ধি প্রমাণটা হচ্ছে এই যে তুমি বলছো একটা ইকুয়ালস টু সাইন ইউজ করছো, আসলে কি দুটা পাশ ইকুয়াল হচ্ছে কি হচ্ছে না। এখন তুমি যখন জাবেদা করছো তখন এই গাণিতিক শুদ্ধিটা করার কোনো উপায় থাকে না। নেক্সট, তুমি যখন খতিয়ান করছো সবগুলো খতিয়ানের হিসাব কি তুমি একটা ছকে করো? না, খতিয়ানে আমরা কি করি, প্রত্যেকটা হিসাবের জন্য আলাদা আলাদা ছক কাটা হয়, প্রত্যেকটা হিসাবের জের আলাদা আলাদা বের করা হয়। সো একটা জেরের সাথে আরেকটা জের মিলবে কি মিলবে না, অর্থাৎ তোমার পুরো ব্যবসায় প্রতিষ্ঠানের হিসাবের জেরগুলো এই অ্যাসেট ইকুয়ালস টু লায়াবিলিটি প্লাস ওনার্স ইকুইটি এটাকে শুদ্ধি প্রমাণ করতে পারে কি পারে না, এটা কিন্তু খতিয়ান থেকে জানা যায় না। এরপর কি হয়, খতিয়ানের জেরের পর আমার বাধ্যতামূলক যে স্টেপটা সেটা হচ্ছে আমার আর্থিক বিবরণী প্রস্তুত করা। তো সেই আর্থিক বিবরণী প্রস্তুত করতে গেলে আবারও আমাকে না এই খতিয়ান থেকে আলাদা 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 জের নিতে হয়। সো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এই ব্যালেন্স শিটটা করতে গেলে ফাইনালি তুমি জানতে পারো তোমার অ্যাসেট ইকুয়ালস টু লায়াবিলিটি প্লাস ওনার্স ইকুইটিটা মিললো কি মিললো না। এবং এই ব্যালেন্স শিটটা করার কথা আমাকে বলেছে গ্যাপ। সো অ্যাকর্ডিং টু গ্যাপ তুমি ব্যালেন্স শিটটা করার সময় এসে একমাত্র জানতে পারো তোমার অ্যাসেট ইকুয়ালস টু লায়াবিলিটি প্লাস ওনার্স ইকুইটি মিললো কি মিললো না। তো আমরা কি করি, যেহেতু আমাদেরকে এই কষ্টটা করতে হবে এত কিছু করার পর ব্যালেন্স শিটে গিয়ে এটা মিলবে না, তা তো হয় না। তো আমরা কি করি, আমরা খতিয়ান করার পর আর্থিক বিবরণী করার আগে এই ছোট্ট স্টেপটা করি, যেটা কিনা বাধ্যতামূলক না, যেটা তোমরাই আমাকে অ্যান্সার করে দিলে। এই কারণে আমরা কি করি, এই সমতাটা প্রমাণ করার জন্য, গাণিতিক শুদ্ধতাটা যাচাই করার জন্য A ইকুয়ালস টু L প্লাস ওই এই ছোট্ট ফর্মুলাটাকে প্রমাণ করার জন্য আমরা কি করি, আমরা রেওয়ামিল করতে থাকি। সো এখন আমি একটু কমেন্ট সেকশনটা দেখে নিই। ওকে, কমেন্ট সেকশনে যারা আছো, শাওন একটা প্রশ্ন করেছো, আপু আজকে কলেজের নামটা আজ করতে ভুলে গেছো। এক্স্যাক্টলি, আমি আসলে ভুলে গেছি, আমি সত্যি মনে ছিল না জিজ্ঞেস করার কথা। ওকে, আমি খুব খুশি হবো যদি তোমরা আমাকে জানিয়ে দাও। আর নিজের বন্ধুদেরকে অবশ্যই ট্যাগ করো, বিকজ যখন কেউ আমাদের সাথে ক্লাস করতে না পারে এবং পরবর্তী ক্লাস এসে বলে যে আপু ওই ক্লাসটা তো মিস করে গেছি, তখন কিন্তু খুব খারাপ লাগে আমাদের, বিকজ আমরা তো চাই সবাই যত বেশি স্টুডেন্ট সম্ভব হোক তারা আমাদের ক্লাসটা করুক এবং উপকৃত হোক। সো তুমি তোমার বন্ধুর প্রতি ছোট্ট উপকারটা করো, তাকে ট্যাগ করো এবং ভিডিওটা শেয়ার করে জানিয়ে দাও। ওকে, সো আমরা চলে যাচ্ছি পরের টপিকে। আচ্ছা, পরের টপিকে দেখবো আমরা বেসিক্যালি রেওয়া মিলটা কিসের জন্য করছি, ওই ছোট্ট উদ্দেশ্যটা আমাদের এই গল্পের ছলে আজকে জানা হয়ে যায়। বিকজ তোমাকে যখন 2 নাম্বার বা 3 নাম্বারের জন্য প্রশ্নটা করা হয় রেওয়া মিলের উদ্দেশ্যটা, তখন অনেকেই কি হয় যে খুব মুখস্থ টুখস্থ করে গেল কোন পাশে কোনটা বসবে, ওয়ারাস তার কিন্তু কনসেপ্ট ক্লিয়ার না। তাকে যদি তুমি জিজ্ঞেস করো রেওয়া মিলটা কেন করা হয়, এই ছোট্ট অ্যান্সারটা সে দিতে পারবে না। কেন? বিকজ সে তো শুধু মুখস্থ করে গেছে, সে তো কনসেপ্ট ক্লিয়ার করে যায়নি, তাই না? খুব বড় সময়ের জন্য এই ধরনের মুখস্থ বিদ্যা কখনো কাজে লাগে না। সে কারণে যখন তুমি অ্যাকাউন্টিং পড়ছো মুখস্থ না করার চেষ্টা করো। আর আমাদের সাথে ক্লাস করার সময় আমরা সবসময় বলে থাকি যে আমরা কনসেপ্ট নিয়ে কথা বলছি, টার্মিনাল স্কুলের সব ভিডিওতে ইনফ্যাক্ট এটা করা হয়। সো আমরা এনকারেজ করবো যখন তোমাকে ক্লাসে, স্কুলে কিংবা কলেজে যখন কোনো টপিক পড়ানো হচ্ছে, টিচারকে জিজ্ঞেস করে তুমি কনসেপ্টটা নিজে ক্লিয়ার করে নিবে, সাথে সাথে তোমার বন্ধুদেরটাও ক্লিয়ার করে দেবে। ওকে, তো চলে যাই কেন রেওয়া মিল করে থাকি। রেওয়া মিল প্রথমত যে কারণে করে থাকি, যেটা একটু আগে বলছিলাম, সেটা হচ্ছে গাণিতিক শুদ্ধতা যাচাই করা। গাণিতিক শুদ্ধতা। আচ্ছা, নেক্সট হচ্ছে আমার হিসাব সমীকরণকে শুদ্ধ প্রমাণ করা। এবং আমি আজকে যা যা টপিক এখানে মেনশন করব, এমন কোনো কিছু বলবো না যেটা কিনা তুমি এখন পর্যন্ত জানতে না। তোমাকে যে বললাম A ইকুয়ালস টু L প্লাস ওই, এটা কিন্তু তুমি জানতে। সো তুমি যখন এটা লিখছো তখন তুমি এখানে A ইকুয়ালস টু L প্লাস OE এটাও মেনশন করে দিতে পারো, তাহলে টিচার বুঝবে যে না এই স্টুডেন্টটা বেশ জানে এবং সে জেনে বুঝেই এই চ্যাপ্টারটা পড়ে এসছে। খুব সিম্পল একটা চ্যাপ্টারটা থেকে খুব বেশি ঘুরপ্যাচ করে কোয়েশ্চেন করার কিছু নাই, বাট কনসেপ্ট বিল্ড আপ করার অনেক জায়গা আছে। ওকে, এরপর
রেওয়ামিল তৈরি করার আরেকটা রিজন হচ্ছে আমরা সময় এবং শ্রম বাঁচাই। আচ্ছা, সময় এবং শ্রম বাঁচে। কেন সময় এবং শ্রম বাঁচে? বিকজ আমরা যখন নাকি আর্থিক বিবরণী প্রস্তুত করছি তখন রেওয়ামিল থেকে আমরা জাস্ট একটা ছক দেখে সবগুলো জের পেয়ে যাচ্ছি, যেটা কিনা খতিয়ান থেকে করতে হলে তোমাকে অনেকগুলো লেজার অ্যাকাউন্ট নিয়ে বসতে হতো। ওকে, সো এই রেওয়ামিলের উদ্দেশ্যটা তোমার জানা হয়ে গেল। আচ্ছা, আমাদের সাথে যারা জয়েন করেছো অনেকেই আমাকে জিজ্ঞেস করেছো গ্যাপ কি। আচ্ছা, গ্যাপটা কি এটা একটু বলে দেই। গ্যাপ হচ্ছে জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালস। গ্যাপ আমাদেরকে 5টা বিবরণী করতে বলেছে না, 5টা স্টেটমেন্ট আমরা যেটা বানাই, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বানানোর কথা আমাদেরকে বলেছে গ্যাপ। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বানানোর সময় তুমি কোনটাকে অ্যাসেট ধরছো, কোনটাকে লায়াবিলিটি ধরছো, কোনটাকে ওনার্স ইকুইটি ধরছো, এটা আমাদেরকে বলে দিয়েছে গ্যাপ। গ্যাপ ফলো করার কারণেই আমরা যখন নাকি ক্রয় করি কিংবা বিক্রয় করি, সেটা নগদে হোক বা না হোক, আমরা সেটাকে লিপিবদ্ধ করি। আমরা কি করি, যখন কারোর কাছে আমি নগদে বিক্রি করি তখন যেরকম লিখি বিক্রয় হিসাব, যখন ধারে বিক্রয় করি তখনও কিন্তু লিখি বিক্রয় হিসাব। আমি যদি বিক্রয় হিসাবটা না দেখাতাম ধারেটা, তাহলে কি হতো, আমি কেবলমাত্র নগদের লেনদেন দেখাতাম, রাইট? আরেকটা ব্যাপার হচ্ছে গ্যাপ ফলো করে আমাদের লাভ বা ক্ষতি দেখাতে হয়। এখন একটু বলো, লাভ বা ক্ষতি এই কথাটার মানে কিন্তু এই না যে তোমার কাছে নগদ টাকা লাভ হয়েছে কিংবা নগদ টাকা ক্ষতি হয়েছে। এটাকে আমরা বলি অ্যাকাউন্টিং প্রফিট বা অ্যাকাউন্টিং লস। অ্যাকাউন্টিং প্রফিট বা লস মানে এই না যে তোমার হাতে লাভ হয়েছে মানে আমার কাছে এখন 20,000 টাকা নগদ আছে। নো, 20,000 টাকা লাভ হওয়ার মানে এটাও হতে পারে আমার হাতে এখন কোনো নগদ টাকা নেই, বাট ওই যে বললাম যে কারণে আমি আমার দেখাই আমার দেনাদার ডেবিট করার কারণে আমার দেনাদারের কাছ থেকে যে টাকাটা পাওয়া যাবে, ওই টাকাটা পাওয়া যাওয়ার জন্য আমি বলবো গ্যাপ ফলো করে যে আমার লাভ হয়েছে 20,000 টাকা, কিন্তু আমার কাছে আসলে নগদে কোনো টাকা নাই। এবং এই যে একটা কনসেপ্ট, এই কনসেপ্টটা আমাদেরকে দিয়েছে গ্যাপ। সেটা ছিল গ্যাপের কোয়েশ্চেনের অ্যান্সার। এখন চলে যাচ্ছি আমাদের রেওয়ামিলে সম্পদ ডেবিট এবং ক্রেডিট সাইডে যা যা বসাই ওটা নিয়ে একটু কথা বলতে। তো এই ডেবিট এবং ক্রেডিট সাইডের খেয়াল করো, আজকে কিন্তু আমরা কনসেপ্ট বিল্ড আপ করবো, ঠিক আছে? আজকে কিন্তু আমরা এমন না যে হাতে কলমে ধরে বসে বসে দেখাবো যে এখানে এটা হবে এখানে এটা হবে, নো। বিকজ তোমার কাছে অলরেডি তুমি যে পাঠ্য বই পড়ছো না কেন, যে টেক্সট ফলো করছো, সেখান থেকে তুমি এই আইডিয়াটা পাবে। যেটা পাবে না সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো। বিকজ অনেক স্টুডেন্টকে আমি দেখি যে রেওয়ামিলে মুখস্থ করে চলে যায় যে আচ্ছা এটা ফর্মুলা, এটা মনে রাখবো। বাট ইউ সি, ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে একটা লজিক। সো তোমাকে লজিকটা জানতে হবে। বিকজ তুমি যে একটা বিজনেস স্টাডিজের স্টুডেন্ট, তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে এটা করলা কেন করলা, কেনের উত্তরটা তোমাকে পারতে হবে। কেনের উত্তরটা যদি তুমি না পারো তাহলে তোমার এত কষ্ট করে পড়াশোনা করাটাই কিন্তু বৃথা। সো আমরা এটা হতে দিব না। যতদিন পর্যন্ত তুমি 10 মিনিট স্কুলের সাথে আছো, অন্তত এত বড় একটা ভুল তোমার সাথে আমরা হতে দেবো না, ঠিক আছে? সো ডেবিট আর ক্রেডিট নিয়ে কথা বলছি না। ডেবিট সাইডে আমরা বসাই সম্পত্তি এবং ব্যয়, সিম্পলি যাই। ক্রেডিট সাইডে বসাই কি কি, দায়, মালিকানা। আচ্ছা, সম্পদ সাইডে আরো কি দেখাই? সম্পদ সাইডে আমরা আরো দেখাই আমাদের ক্ষতি। আমরা ঠিক আগের ক্লাসে পড়ছিলাম না যে সম্পত্তি বিক্রয় জনিত ক্ষতি। আচ্ছা, আর ক্রম হ্রাসমান অনুযায়ী একটু বের করতে বলছিলাম, আমি জানি না কেউ কি বের করেছো কিনা, সেটা একটু আমাকে জানিয়ে দিলে ভালো হয়। আর আচ্ছা, আমাকে একটু প্রশ্ন করেছে অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারে ক্লাস কবে নেওয়া হবে। অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারে ক্লাস নেওয়া হবে। আমরা আসলে ফার্স্ট পেপারটা দিয়ে যেহেতু শুরু করেছিলাম, সো ওই সিঙ্কটা বজায় রেখে আমরা করছি। সো এরপর অথবা আর্থিক বিবরণী করার পর এরপর সেকেন্ড পেপারে চলে যাওয়া হবে। ওকে। আর আচ্ছা, ভিএনসি থেকে জয়েন করেছো সাদিয়া আফরিন চারু লিখেছো। আচ্ছা, ক্রেডিট সাইডে সাদমান সিরাজ আমাকে পাবলিয়া আপু লিখেছো, থ্যাংক ইউ সো মাচ সাদমান সিরাজ। আরো আছো আমাদের সাথে অভিন লিখেছো আপু ক্রেডিট সাইডে আয় হবে। আচ্ছা হ্যাঁ, ক্রেডিট সাইডে আয়টা হবে এটাও দেখাচ্ছি। বলছিলাম যে সম্পদ সাইডে আমরা আর কি দেখাই, ক্ষতি দেখাই। আচ্ছা, ব্যয় সাইডে আর কি দেখাই, যেহেতু ব্যয় একটা নেচার, ব্যয় নেচারটার সাথে আমরা কি কি দেখাই, অগ্রিম এবং বকেয়া। আচ্ছা, দায় আরো সাথে যায় আয়, এবং আয়টা যেহেতু ব্যয়ের মতো আরেকটা প্রকৃতি, এই আয়ের জন্য আমাকে ফলো করতে হবে অগ্রিম কিংবা বকেয়া।
আচ্ছা, এরপর এই দুটা গেল খুব সিম্পলি খালি চোখে আমরা যা যা আইডেন্টিফাই করতে পারি। খেয়াল করে দেখো, খালি চোখে অর্থাৎ আমার ইকুয়ালস টু এল প্লাস ওই, খুব ইজিলি তুমি এখানে আইডেন্টিফাই করতে পারো যেই যেই নেচারের হিসাবগুলা যেগুলোকে তুমি সরাসরি ডেওমিলে স্থানান্তর করে দিতে পারো। এখন দেখবো আরেকটা ডিফারেন্ট টাইপের নেচারের একটা হিসাব, সেটা হচ্ছে প্রতি হিসাব কিংবা বিপরীত হিসাব আচ্ছা, প্রতি হিসাব বা বিপরীত হিসাব হচ্ছে যখন কোন একটা হিসাবের আমার যে জের সেটাকে কমানোর জন্য আরেকটা হিসাব করা হয়। যেমন আমরা এর আগের ক্লাসটাতে পড়েছিলাম, তোমরা নিজেরাই আমাকে অ্যান্সার করেছিলে, তো সবাই রাইট অ্যান্সার দিয়েছিলে, সেটা হচ্ছে অব্যচয়, পুঞ্জীভূত অব্যচয় হিসাব। প্রশ্ন করেছিলাম পুঞ্জীভূত অব্যচয় কি ধরনের হিসাব, তোমরা নিজেরাই আমাকে অ্যান্সার করেছিলে যে পুঞ্জীভূত অব্যচয় বিপরীত ইকুয়ালস টু বিপরীত সম্পদ হিসাব। তোমরাই আমাকে এই প্রশ্নটার উত্তর করেছো। আচ্ছা, সো এই বিপরীত সম্পদ হিসাব আরো একটা উদাহরণ দেওয়া যায়, সেটা হচ্ছে দেনাদার বাট্টা সঞ্চিতি, রাইট? আচ্ছা, সো এই দেনাদার বাট্টা সঞ্চিতি, পুঞ্জীভূত অপচয়, এগুলো হচ্ছে বিপরীত সম্পদ হিসাব। এই হিসাবগুলো কি করে, যেহেতু আমরা জানি সম্পদ, তাই না, সম্পদ মানি আমার জন্য ডেবিট, সবাই জানো, এটা আমরা ইকুয়ালস টু এল প্লাস ওই থেকে জানি। আচ্ছা, তাহলে ডেবিটটাকে যদি কেউ অল্টার করে দেয়, ডেবিটের জেটটাকে যদি কেউ হ্রাস করে দেয়, তাহলে ডেফিনেটলি এই সংক্রান্ত বিপরীত হিসাবগুলো হবে সিম্পলি ক্রেডিট। অর্থাৎ বিপরীত হিসাব হচ্ছে যেই সম্পত্তিকে হ্রাস করার জন্য দেয়া হচ্ছে তার বিপরীত জের। আচ্ছা, এখন যদি তুমি সম্পদটা বুঝতে পারো, তাহলে তোমার জন্য একটা ছোট কোয়েশ্চেন দেই, একটা ছোট্ট এমসিকিউ, আমাকে একটু কষ্ট করে কমেন্ট সেকশনে জানিয়ে দাও যেটা রাইট অ্যান্সারটা কি হবে। প্রশ্নটা হচ্ছে পাওনাদার বাট্টা সঞ্চিতি নিয়ে। পাওনাদার বাট্টা সঞ্চিতি, সো দেনাদার বাট্টা সঞ্চিতির কথা তোমরা শিখলাম, তাহলে এখন পাওনাদার বাট্টা সঞ্চিতিটা তুমি যদি বুঝতে পারো এটা কি ধরনের হিসাব, তাহলে তুমি খুব ইজিলি আমাকে বলে দিতে পারবে এটার জেডটা কোন সাইডে বসবে, রাইট? সো আমাকে একটু ঝটপট অ্যান্সার করে দাও যে পাওনাদার বাট্টা সঞ্চিতি হিসাব এটার জেড কোন সাইডে বসবে। আচ্ছা, পাওনাদার বাট্টা সঞ্চিতি হিসাবের জেড ডেওমিলের কোন পাশে বসবে, এটা আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দাও। আর আমি এই ফাঁকে একটু দেখে নিই কারা কারা আমাদের সাথে জয়েন করেছো। রেজওয়ান জিজ্ঞেস করেছো ও ই কি। আচ্ছা, রেজওয়ান ও ই হচ্ছে ওনার্স ইকুইটি, মালিকানা সত্ত্ব। ওকে, ফার্স্ট অ্যান্সার করেছো রেজওয়ান লিখেছো ক্রেডিট হবে। আচ্ছা, আমি রাইট অ্যান্সার একটু পর বলছি। কাব্য লিখেছে এ হবে, রিমন লিখেছো এ হবে, রেজওয়ান কি আগে অন্য কোনো, আচ্ছা রেজওয়ান আমাদেরকে নতুন করে অ্যান্সার দিয়েছো যে ডেবিট হবে। আচ্ছা, আমি নতুন আপডেটেড অ্যান্সারটাই নিচ্ছি। এজাজ লিখেছো এ হবে, অচেনা পথিক লিখেছো এ হবে, নাইম লিখেছো এ, আর নন্দন লিখেছো এ 100%। আচ্ছা, তুমি 100% কনফিডেন্ট যে এটা এ হবে, থ্যাংক ইউ সো মাচ। অ্যাকচুয়ালি রাইট অ্যান্সারটা এ হবে। এবং পাওনাদার বাট্টা সঞ্চিতি হচ্ছে আমাদের জন্য, যেহেতু এটা পাওনাদার বাট্টা সঞ্চিতি, আচ্ছা পাওনাদার বাট্টা সঞ্চিতি হচ্ছে পাওনাদার এটার এগেইনস্টে করা হয়, অর্থাৎ পাওনাদারের প্রতি হিসাব বা পাওনাদারের বিপরীত হিসাব। পাওনাদার ক্রেডিট নেচারের, তাহলে পাওনাদারের বিপরীত হিসাব কি হবে, ডেবিট নেচারের। থ্যাংক ইউ সো মাচ গাইস আমাদেরকে রাইট অ্যান্সার করার জন্য। সো একটু জানিয়ে দিই আর কারা কারা আমাদেরকে রাইট অ্যান্সারটা করেছো। ঈশা বলেছো এ হবে, ফাহিম বলেছো এ হবে, ফয়সাল বলেছো এ হবে, দিহান বলেছো ডেবিট, থ্যাংক ইউ। আশিক বলেছো এ, নভেল বলেছো এ, আর কে, হৃদয় বলেছো ডেবিট হবে আপু শিওর, হ্যাঁ ডেবিট হবে আপু শিওর। সঞ্জয় সরকার বলেছো এ, যারা বলেছো ডেবিট। আচ্ছা, অনেক অনেক রাইট অ্যান্সার পেয়েছি, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এখন তাহলে যেহেতু তোমরা রাইট অ্যান্সারটা করে দিলে, সো এখন আমি একটু পরের একটা কোয়েশ্চেনে যাই। পরের কোয়েশ্চেনটাতে আমরা বিপরীত মানে বিপরীত যে ইয়েটা প্রতি হিসাবটা এই সংক্রান্ত তোমাদের কনসেপ্টটাকে আর একটু ট্যাপ করবো। ওকে, এটা একটু বলো যে নিম্নের কোনটি বিপরীত মালিকানা সত্ত্ব হিসাব, এটা আমাদেরকে একটু জানাও যে নিম্নের কোনটি বিপরীত মালিকানা সত্ত্ব হিসাব।
মালিকানা সত্ত্ব অর্থাৎ ওনার্স ইকুইটি, যেটার কথা তোমরা আমাকে বারবার জিজ্ঞেস করছিলে যে ওনার্স ইকুইটি বলতে কি বোঝায়। ওনার্স ইকুইটি বলতে মালিকানা সত্ত্ব বোঝায়। আচ্ছা, এই মালিকানা সত্ত্ব এটার বিপরীত হিসাব নিম্নের কোনটি? এ, বি, সি? এটা একটু কমেন্ট সেকশনে আমাকে জানাও। আচ্ছা, একটু সময় দিই তোমাদেরকে। আর নিজেদের বন্ধুদেরকে কিন্তু অবশ্যই ভিডিওটাতে শেয়ার করে জানিয়ে দিও। আর যারা মিস করছে তারা কিন্তু পরে এসে আমাকে যখন বলবে, আমার কিন্তু কিছু বলার থাকবে না, আমি তোমাদের দোষ দিতে বলবো যে তোমার বন্ধু তোমাকে ট্যাগ করে নাই, তো আমার কিচ্ছু করার নেই। আচ্ছা, রাইট অ্যান্সার। আচ্ছা, হাসিবুল হাসান বলেছো এ হবে, আফসানা বলেছো এ হবে। আচ্ছা, সোহান আমাকে জিজ্ঞেস করেছিল ডেবিট হওয়ার কারণটা কি। সোহান খুব সম্ভবত আমাদেরকে আগের প্রশ্নটা থেকে জিজ্ঞেস করেছে যে পাওনাদার বাট্টা সঞ্চিতি কেন ডেবিট হবে। আচ্ছা, সোহানের উত্তরটা একটু করে দিই। সোহান, পাওনাদার আমাদের জন্য ক্রেডিট নেচারের, তাই না? পাওনাদার আমাদের দায়। সো দায়ের প্রতি হিসাব বা দায়ের বিপরীত হিসাব, ক্রেডিটের বিপরীত হিসাব ডেবিট হবে। এই জন্য পাওনাদার কমানোর জন্য যে পাওনাদার বাট্টা সঞ্চিতি, এটাকে আমরা বলবো ডেবিট নেচারের, এই জন্য এটা ডেবিট হবে। আচ্ছা, একটু দেখি আর কে কে এ বলছো। ফাহিম বলেছো সি হবে, অভিন বলেছো বি। অভিনের বি এর পরে কোয়েশ্চেন মার্ক দেওয়া, সো অভিন তুমি কি একটু কনফিউজড? তুমি একদম ঠিকঠাক হয়ে আমাকে বলো তুমি কোনটা রাইট অ্যান্সার দিতে চাও। কাব্য বলেছো সি, এজাজ বলেছো বি, দিহান বি, আকিব বি, নাহিদ বলেছো উত্তোলন। আচ্ছা, অভিন বলেছো বি লাগছে আপু। আচ্ছা অভিন, তাহলে বিটাকে লক করে দিই। হ্যাঁ, তাহলে ধরে নিই যে তোমার বি রাইট অ্যান্সার। আচ্ছা, অ্যাকচুয়ালি বি রাইট অ্যান্সার। ওকে, অ্যাকচুয়ালি বিটাই রাইট অ্যান্সার এবং উত্তোলনটাই হচ্ছে বিপরীত মালিকানা সত্ত্ব হিসাব। খেয়াল করো, মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্বের মধ্যে আমরা কি কি দিই দেখো তো? মূলধন দিই না? আচ্ছা, মূলধনটা আমার ক্রেডিট নেচারের, তাই না? আচ্ছা, এই মূলধনটাকে আমাদেরকে প্রতিষ্ঠানে মালিক দেয়, যখন সে উত্তোলন করে আমরা তার মূলধনটা কমিয়ে দিই না? খেয়াল করে দেখো তো, উত্তোলনের জার্নালটা কি হয়? উত্তোলন করলে তুমি জার্নাল কি দাও? সরি, উত্তোলন করলে আমরা জার্নাল দেই ডেবিট, আর কমিয়ে দেই কি? মূলধন। খুব সিম্পল ছিল না? একটা জার্নাল যেটা তুমি সবসময় দিয়ে এসছো, মূলধন ক্রেডিট। সো আমার উত্তোলন করলে তাহলে কি হয়? উত্তোলন করলে আমার মূলধনটা কমে যায়। মূলধনটা কমে যায়, তার মানে মূলধনের বিপরীত হিসাবের নাম হচ্ছে উত্তোলন হিসাব। সিম্পল। আচ্ছা, সো আমরা এখন আমাদের পরের টপিকটাতে চলে যাই। এখন আমরা দেখবো এই রেওয়াবিল সংক্রান্ত ছোট ছোট কিছু এক্সেপশন, এবং এক্সেপশন গুলো কেন হয় এটা একটু জানবো। আর যারা আমাদের সাথে কমেন্ট করেছো, ভুল করেছো কিংবা ঠিক করেছো, তাদের জন্য এখন যে লজিকটা বলে দিলাম এটা মাথায় রাখাটা খুব ইম্পর্টেন্ট। আর যখনই তোমাকে এই ধরনের কোনো কোয়েশ্চেন দেওয়া হবে, একটু কাইন্ডলি জার্নালটা দিয়ে একটু চেক করে নিও। তুমি কিন্তু পারো, তুমি জানো এটা কি হবে, জাস্ট ওই এমসিকিউর চেহারাটা দেখে একটু কনফিউজড হয়ে যাও, এই আর কিছু না। আচ্ছা, আমাদেরকে বি আর কারা কারা বলেছো একটু বলে দিই। রেজবান বলেছো বি হবে, নাইম বলেছো, নাইমের অ্যান্সারটা খুব সুন্দর ছিল, বি আপু 100%, ভেরি নাইস। সিয়াম বলেছো বি, আর অচেনা পথিক বলছো শিওর না আপু, মনে হয় বি হবে। আচ্ছা, এখন তো শিওর না যে বি হবে। আচ্ছা, লিওন বলেছো বি লক, বি ডান। রাকিব বলেছো বি। আচ্ছা, আর ড্রয়িং বলেছো মাহবুবুর আলম, ড্রয়িং বলেছো মাসুদ অর্ণব, নামটা পড়তে একটু কষ্ট ছিল, একটু ফন্টটা অন্যরকম তো তাই। আচ্ছা, আমাদের সাথে বি বলেছো হাসিবুল হাসান, ফাতেমা জাহান, ঈশা বলেছো, সিয়াম বলেছো। অলরাইট গাইস, থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে বি রাইট অ্যান্সারটা যে তুমি বলতে পেরেছো, এটার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এখন চলে যাচ্ছি আমাদের পরবর্তী টপিকে, যেখানে আমরা দেখবো রেওয়ামিল সংক্রান্ত কিছু এক্সেপশনস। ঠিক আছে, কিছু এক্সেপশনস। প্রথম যে এক্সেপশনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সমাপনী মজুদ। সমাপনী মজুদ পণ্য। সেই সমাপনী মজুদ পণ্যটা কখন দেখাবো কিংবা কখন দেখাবো না? আচ্ছা, যারা কমেন্ট সেকশনে আছো তাদের কোনো কোয়েশ্চেন আছে কিনা আমি একটু দেখি। সিয়াম লিখেছো, আচ্ছা সিয়াম লিখেছো উত্তোলনের জন্য উত্তোলন ডেবিট নগদান ক্রেডিট। আচ্ছা, উত্তোলন ডেবিট নগদান ক্রেডিট
এই যে উত্তোলন ডেবিট নগদ আর ক্রেডিট তুমি করলা, এটা কখন করছো? যখন তুমি নগদ উত্তোলন করছো। আচ্ছা, সবসময় কি নগদ উত্তোলন হবে? নট নেসেসারি। আর মূলধনটা কখন ক্রেডিট হয়? যখন, আচ্ছা আমি ওর কথাটা একটু ক্লিয়ার করে দিই। উত্তোলন যখন করছো আইদার নগদে করছো অথবা পণ্য দিয়ে করছো। আর আচ্ছা, আমি মূলধনটা ওখানে বাড়িয়ে দিয়েছিলাম, রাইট? আচ্ছা, মূলধন বাড়ানোটা আসলে ঠিক হয় নাই। তোমার কথাটা ঠিক, নাইম, রাইট? নাইম, থ্যাংক ইউ সো মাচ আমাদের আগের ভুলটা কারেক্ট করে দেওয়ার জন্য। এখানে একটা ছোট কারেকশন লিখে রাখি। অ্যান্ড থ্যাঙ্কস টু নাইম। নাইম, থ্যাংক ইউ সো মাচ। আমি আসলে ক্লাসের ফাঁকে এটা আমার মাথা থেকে একটু মিস হয়ে গেছিল। কারেক্ট, তুমি যখন উত্তোলন করছো তুমি উত্তোলনটাকে হয় নগদে দেখাচ্ছ অথবা পণ্যের জন্য ক্রয় দিয়ে দেখাচ্ছ। আচ্ছা, আর এই উত্তোলনটা হওয়ার ফলে আলটিমেটলি আমার ব্যালেন্স শিটে একটা চেঞ্জ হয়। ব্যালেন্স শিটে চেঞ্জটা হয় যখন আমার এক পাশে ডেবিট দেখায় আর এক পাশে ক্রেডিট দেখায়, যেটা কিনা আমার ব্যালেন্স শিটের চেহারা। এখানে থাকে মূলধন। আচ্ছা, সো এই মূলধন যে হিসাবটা, এই মূলধন হিসাবে সে ফর এক্সাম্পল তোমার মালিক তোমাকে 10,000 টাকা দিল। আচ্ছা, মার্চ মাস শেষে তোমার মালিক তোমার কাছ থেকে উত্তোলন করে নিয়ে গেল 3,000 টাকা। তাহলে এখন তোমার মালিকের কাছে আলটিমেটলি দায় কত বর্তায়? দায় বর্তায় 7,000 টাকা। সো আমি আসলে ওই মূলধনটাকে কমানোর জন্য দেখাতে চাচ্ছিলাম, বাট আমি উল্টা মূলধনটাকে ক্রেডিট করে দেওয়ার ফলে মূলধনটা বেড়ে গিয়েছিল। সো এই কারেকশনটা আমাদেরকে নাইম মনে করিয়ে দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ নাইম। আমি আসলে ক্লাসে ভুলে গেছিলাম এবং তোমাকে এটা আমাদেরকে মানে জানিয়ে দেওয়ার জন্য, আপুকে মনে করিয়ে দেওয়ার জন্য অনেক অনেক থ্যাঙ্কস। আর আচ্ছা, কথা বলছিলাম সমাপনী মজুত পণ্য, এক্স্যাক্টলি আল মামুন। সো নাইম, আমরা এখন আমাদের পরের টপিকটাতে চলে যাই, সমাপনী মজুত পণ্য। আর তোমাদের সবার প্রতি একটা আহ্বান যে যখনই তোমার মনে হবে ক্লাসে কোনো কিছু নিয়ে কনফিউশন কিংবা তুমি কোনো কিছু জানাতে চাও তোমার পক্ষ থেকে, সেটা অবশ্যই আমাকে জানাবে, বিকজ আমার অনেক সময় ভুল হয়ে যেতে পারে। আর আমি তো তোমাদের সাথে লাইভেই ক্লাস করছি, সো লাইভেই আমরা প্রশ্নটার উত্তরটা জেনে নিব। আচ্ছা, তো সমাপনী মজুত পণ্য বলছিলাম, সমাপনী মজুত পণ্যটা কখন নিব কিংবা কখন নিব না, এটা নিয়ে কথা হচ্ছিল। আচ্ছা, সমাপনী মজুত পণ্যের ক্ষেত্রে কি হয়? সমাপনী মজুত পণ্য বলতে বোঝায় যখন আমার ইয়ার এন্ডে, আমার বছর শেষে আমার কারখানায় কিছু মাল বা পণ্য এমন থাকে যে পণ্যটা আমার ফিনিশড গুড কিন্তু এখন পর্যন্ত বিক্রি হয়নি। এই অবিকৃত পণ্যটাকে আমরা বলে থাকি সমাপনী মজুদ। আচ্ছা, এখন এই সমাপনী মজুদটা আমি রেওয়া মিলে দেখাবো নাকি দেখাবো না, প্রশ্ন এটা নিয়ে। এখন এই প্রশ্নের উত্তর করতে গেলে আমরা চলে যাই আমাদের ক্রয় হিসাবে। আমরা একটা জাবেদা করি, বিশেষ জাবেদা। সেই জাবেদাটার নাম হচ্ছে ক্রয় হিসাব। এই ক্রয় হিসাবে আমরা কি করি? ক্রয় হিসাবে আমরা শুরু করি বিডি দিয়ে, অর্থাৎ প্রারম্ভিক মজুত পণ্য। প্রারম্ভিক মজুত পণ্য। আচ্ছা, এবং আমরা কি করি? মনে করো জানুয়ারির 1 তারিখে যদি আমার ব্যালেন্স বিডি বা প্রারম্ভিক মজুত পণ্য থাকে, আমার জানুয়ারির 20 তারিখে কি হবে? নতুন করে আমি পণ্য ক্রয় করলাম। এখন আমার যে জের থাকে, আমার সেই জেরের মধ্যে পণ্যের প্রারম্ভিক মজুদ এবং ক্রয় এই দুটা মিলে আলটিমেটলি আমার বছর শেষে একটা নাম্বার আসে, যে নাম্বারটা হচ্ছে আমার সমাপনী মজুদ পণ্যের। এখন কোয়েশ্চেন হচ্ছে এই সমাপনী মজুদ পণ্যটাকে আমি দেখাবো নাকি দেখাবো না? সমাপনী মজুদ পণ্যটা আমি এই জন্য দেখাবো না বিকজ আমার এই ক্রয় হিসাবের আলটিমেট যে জের, এই জেরটা নিয়ে আমার রেওয়ামিল করা হয়। এখন এই জেরের মধ্যে আমার বিগত বছরের সমাপনী মজুদ অর্থাৎ এই বছরের প্রারম্ভিক মজুদ এবং ক্রয় এই দুটার ব্যালেন্সটা আছে না? যদি ব্যালেন্সটা থাকে তাহলে কি আমার সেই বছর সমাপনী মজুদ দেখানো উচিত? বিকজ সমাপনী মজুদ পণ্যের মধ্যে এই দুটা নাম্বার বা এই দুইটা ক্রয় রিফ্লেক্ট করছে। এই কারণে আমরা কি করবো? আমরা সমাপনী মজুদটা রেওয়া মিলে দেখাবো না। যদি তোমাকে প্রশ্ন করা হয় কেন সমাপনী মজুদ পণ্যটা আমরা রেওয়া মিলে দেখাই না, উত্তর হচ্ছে ক্রয় হিসাব। ক্রয় হিসাব যে বিশেষ জাবেদাটা তুমি করে এসছো, অর্থাৎ তুমি জাবেদা খতিয়ানের পর রেওয়া মিলে যাচ্ছ। সো এই ক্রয় হিসাবটা আমার মানে বিশেষ জাবেদা যখন ক্রয় হিসাব রাখা হয় তখন খতিয়ানে ক্রয় হিসাব খোলার কোনো প্রয়োজন পড়ে না। এই ক্রয় হিসাবটা, এটার যে জের, এটাই তো আমার খতিয়ানের জের, এবং এই খতিয়ানের জেরটা হওয়ার কারণে আমরা এটা রেওয়া মিলে দেখাবো না। কোনটা দেখাবো না? সমাপনী মজুদ পণ্য। আচ্ছা, একটু দেখে নিই এই সংক্রান্ত কারো কোনো প্রবলেম আছে কিনা। আচ্ছা, মণিহারি নিয়ে প্রশ্ন করেছো, আমি জাস্ট এখনই মণিহারির কথাটা বলতাম। সমাপনী মজুদ পণ্যের জন্য যা করছো মণিহারির জন্য তোমাকে সেম কাজটাই করতে হবে।
আচ্ছা, মণিহারি যেটা হচ্ছে আমার স্টেশনারি। সমাপনী মজুত পণ্য আর মণিহারির মধ্যে একটা বেসিক ডিফারেন্স হচ্ছে, আমরা বলে থাকি সমাপনী মজুত পণ্যটা আমার জন্য ইনভেন্টরি, তাই না, বলি না? কিন্তু মণিহারির ক্ষেত্রে আমরা সেটাকে সাধারণত সম্পদ বলি না। এটাকে অনেক সময় আমরা বলি মানে মণিহারিটাকে আমরা বলি এটা সম্পদ নেচারের, এটা সম্পদের সব গুণাবলী সম্পদের এটার মধ্যে আছে মণিহারির মধ্যে। যেমন একটা হিসাবকালের মধ্যে এটা শেষ হতে পারে, নাও হতে পারে। আবার মণিহারিটা এই জন্য সম্পদ বিকজ এটা স্পর্শনীয়, তাই না, ট্যাঞ্জিবল আছে। কিন্তু মণিহারির আরেকটা ব্যাপার আছে, মণিহারিটা আমাদের হিসাব বিজ্ঞানের ম্যাটেরিয়ালিটি একটা ছোট্ট কন্ডিশন, সেটার কারণে ম্যাটেরিয়ালিটি কন্ডিশনটার কারণে এই মণিহারিটাকে আমরা সম্পদ বলি না। এই রিজনটা কি? রিজনটা হচ্ছে মণিহারি আর সমাপনী মজুদ কিংবা অন্য যে কোনো ধরনের আসবাবপত্র, যে কোনো ধরনের সম্পদ, এটার মধ্যে বেসিক ডিফারেন্স হচ্ছে মণিহারির টাকাটা সবসময় কম পরিমাণে হয়। তুমি স্টেশনারির জন্য অনেক কম টাকা খরচ করো না? স্টেপলার বলো, পেন বলো, পেন্সিলস বলো, এগুলোর জন্য তুমি যা খরচ করো একটা কম্পিউটার কিংবা ল্যাপটপ কিংবা তোমার মেশিনারিজ এর জন্য আরো অনেক বেশি খরচ করো। এই জন্যই ম্যাটেরিয়ালিটি এফেক্ট কিংবা বস্তুনিষ্ঠতা, এই ছোট্ট কারণটার জন্য আমরা বলে থাকি মণিহারিটা আমার জন্য খরচ। ওয়ারাজ যখন তুমি রেওয়া মিল করছো তখন কিন্তু এটাকে আমরা সমাপনী মজুদ পণ্যের যে ট্রিটমেন্ট ওইটাই এখানে ফলো করছি। ছোট্ট ইনফরমেশনটা জেনে রাখা তোমার জন্য খুব আবশ্যক। আচ্ছা, মণিহারি সংক্রান্ত কোশ্চেনের উত্তর পেয়ে গেলাম। আচ্ছা, অনেকে প্রশ্ন করেছো পরিপূরক ভুল। পরিপূরক ভুলটা আমরা আরেকটু পর দেখছি, আমরা যে সিঙ্ক্রোনাইজেশন আগাচ্ছিলাম ওটাতে আগিয়ে যাই। আমার তোমার প্রশ্নের উত্তরটা এই ক্লাসে একটু পরে মিলিয়ে দিচ্ছি। ওকে, আচ্ছা চলে যাচ্ছি সমাপনী মজুদ পণ্যের পর সমন্বিত ক্রয় দেখবো। আচ্ছা, সমন্বিত ক্রয় যদি তোমার কাছে থাকে তখন কি করব, কিংবা সমাপনী মজুদ পণ্যটা আমি কখন অ্যাড করব। সেকেন্ড কোশ্চেন, আবারও সমাপনী মজুদ, সমাপনী মজুদ। আচ্ছা, প্রথমবার বলেছিলাম সমাপনী মজুদ পণ্য অ্যাড করব না, তখন বলেছিলাম প্রারম্ভিক মজুদ এবং ক্রয় আছে। আর এখন বলবো সমাপনী মজুদ পণ্য আমি কখন অ্যাড করব। কখন অ্যাড করব? যখন আমার কাছে সমন্বিত ক্রয় থাকবে। সমন্বিত ক্রয় শব্দটা শুনেই বোঝা যায় এখানে ক্রয়, এই ক্রয় যে হিসাবটা এটাকে অ্যাডজাস্ট করা হয়েছে। কি দিয়ে অ্যাডজাস্ট করা হয়েছে সেটা একটু দেখি। সমন্বিত ক্রয়টাকে আমি অ্যাডজাস্ট করেছি প্রারম্ভিক মজুদ প্লাস ক্রয় মাইনাস সমাপনী মজুদ। আচ্ছা, যখন আমি কাজটা করলাম তখন না আমি সমাপনী মজুদটাকে আমার সমন্বিত ক্রয় থেকে এক্সক্লুড করে দিলাম। আমার সমাপনী মজুদটা সমন্বিত ক্রয় থেকে এক্সক্লুডেড। তার মানে যখন আমাকে রেওয়া মিলের সমন্বিত ক্রয় দেওয়া থাকবে তখন আমি সমাপনী মজুদটাকে অ্যাড করব। কোথায় অ্যাড করব? রেওয়া মিলের জন্য। কেন করব? বিকজ সমাপনী মজুদ পণ্য সমন্বিত ক্রয়ের অন্তর্ভুক্ত নয়। সিম্পল। আচ্ছা, এখন একটু দেখি আর কারোর কোনো কোয়েশ্চেন আছে কিনা। কাজী বরকত বলেছো সমন্বিত ক্রয় আর বিকৃত পণ্যের ব্যয় কি একই কথা? না, সমন্বিত ক্রয় আর বিকৃত পণ্যের ব্যয় ইজ নট দ্য সেম থিং। বিকজ তুমি সমাপনী মজুদ পণ্য বাদ দিয়ে সমন্বিত ক্রয় বের করছো, আর বিকৃত পণ্যের ব্যয় কিংবা কস্ট অফ গুডস সোল্ড বের করার জন্য তুমি কেবলমাত্র তোমার যে তোমার উৎপাদিত পণ্য অর্থাৎ পণ্য উৎপাদনে যেসব ব্যয় হয় কেবল সেই ব্যয়গুলো দেখাচ্ছ। দ্যাট ইজ বিকৃত পণ্যের ব্যয়, কস্ট অফ গুডস সোল্ড। আর এখানে আমি সমন্বিত ক্রয় যখন দেখাচ্ছি তখন আমি আমার যে ক্রয় অর্থাৎ এই যে মার্ক করে দেওয়া ক্রয় এটাকে আমি অ্যাডজাস্ট করছি। অ্যাডজাস্ট করছি কেন? আমার এই বছরের যা যা সেগুলো দেখানোর জন্য, অর্থাৎ এই বছর হিসাবকাল পর্যন্ত যা যা কিছু দেখাবো। বিকজ সমাপনী মজুদ পণ্যটা আসলে আমার এই বছর কাজে লাগছে না, এই কারণে আমি সমন্বিত ক্রয়টা বের করি। এবং সমন্বিত ক্রয় যখন দেখাবো রেওয়া মিল করার সময় কিন্তু আমি আবার সমাপনী মজুদটা আনবো। কেন? বিকজ এটা আমার এই হিসাবকালের মধ্যে যা যা কিছু ফিনিশ গুডস এটার একটা পার্ট। আমার এই বছর যা যা খরচ হয়েছে খরচের একটা রিফ্লেকশন এই সমাপনী মজুদ পণ্যে আটকে আছে, বিকজ এটা এখন পর্যন্ত বিক্রি করা হয়নি। আচ্ছা, এখন চলে যাই পরবর্তী টপিকে। আচ্ছা, এখন দেখাবো হাতের নগদ, অর্থাৎ হাতের নগদ ব্যালেন্স বিডি। এটা কি ব্যাংক ব্যালেন্স বিডি? এটাকে আমরা দেখাবো নাকি দেখাবো না? হাতে নগদ কিংবা ব্যালেন্স, ব্যাংক ব্যালেন্স। সো হাতে নগদ কিংবা ব্যাংক ব্যালেন্সটা কখন দেখাবো কখন দেখাবো না। সো তুমি
খেয়াল করে থাকো, তুমি নগদান হিসাব করো, যে হিসাবের জন্য তোমাকে খতিয়ান করার প্রয়োজন পড়ে না। এই নগদান হিসাবটাকে আমরা বলে থাকি জাবেদা এবং খতিয়ান উভয়। অনেকগুলো কনসেপ্ট আজকে আমাদের ক্লাসে রিপিট করব, বিকজ একটার সাথে আরেকটা লিঙ্কটা, রাইট? নগদান হিসাবটা যখন তুমি করছো, যেটার জন্য বলি যে এটা জাবেদা খতিয়ান উভয়, বিকজ এটা করার পর তোমার খতিয়ান করার প্রয়োজন হয় না। কেন হয় না? বিকজ এখান থেকে আমরা অটো একটা ব্যালেন্স পেয়ে যাই, তাই না? আমরা যখন নগদান করেছিলাম তখন এই কথাটা বলেছিলাম। সো এই নগদান হিসাব করার সময় তুমি ফার্স্টে ব্যালেন্স বিডি দিয়ে শুরু করো এবং তুমি শেষ করো সিডি দিয়ে, সরি সিডি দিয়ে। সো এই ব্যালেন্স বিডি এবং সিডি, যেটা এই সিডির টাকাটার মধ্যে ব্যালেন্স বিডিটা রিফ্লেক্ট করছে না? আচ্ছা, এবং এই সি টাকা নিয়েই তুমি যেটা তোমার আলটিমেট জে কিংবা আলটিমেট ব্যালেন্স, এই ব্যালেন্সটাই কিন্তু তোমার রেওয়া মিলে কাজে লাগে। বিকজ রেওয়া মিলে আমরা কি বলি, খতিয়ান হিসাবের জের নিয়ে রেওয়া মিল করা হয়। নগদান বই খতিয়ান এবং জাবেদা উভয়ে, সো এটার জেরটা আমার খতিয়ানের জেরের সমপরিমাণ। দ্যাটস ওয়াই আমরা রেওয়া মিলের মধ্যে এই জেরটা দেখাবো। সো তুমি যখন নগদান বইয়ের মধ্যে বা নগদান হিসাবের মধ্যে, নগদান বই লিখে দেই, নগদান বই, নগদান বইয়ের মধ্যে তুমি যখন নাকি নগদ টাকার জন্য ঘর দেখাচ্ছ, আবার তুমি ব্যাংকের জন্য আলাদা ঘর দেখাচ্ছ, এই দুটা ঘরের জেরটাই কিন্তু আমার হাতে নগদ কিংবা ব্যালেন্স বিডি, অর্থাৎ আমার ফাইনালি যে জেরটা বা যে ব্যালেন্সটা বের হচ্ছে। সো এই ব্যালেন্সের মধ্যে যেহেতু আমার মানে প্রারম্ভিক হাতে নগদ কিংবা ব্যালেন্স বিডি আছে, এই কারণে আমি আলাদাভাবে রেওয়া মিলের মধ্যে এটা দেখাবো না। এটা ছিল নগদান বইয়ের একটা হিসাব। সো এখন দেখে নেই। আর আচ্ছা, এখন আমাদের আর কোনো এই সংক্রান্ত কোশ্চেন দেখছি না, চলে যাই পরবর্তী টপিকে, যেখানে দেখব শিক্ষানবিশ। শিক্ষানবিশ নিয়ে অনেক স্টুডেন্ট খুব সিম্পল একটা এমসিকিউ কিন্তু ভুল করে বসে। সেটা হচ্ছে শিক্ষানবিশ ভাতা এবং শিক্ষানবিশ সেলামি কিংবা সেলামি, দুটার ট্রিটমেন্ট ডিফারেন্ট হবে। শিক্ষানবিশ মানে বলতে কি বোঝায়, এটা আমরা আগের ক্লাসে দেখিয়েছিলাম যে শিক্ষানবিশ হচ্ছে মূলত ইন্টার্ন। ইন্টার্ন কারা হয়? ইন্টার্ন হচ্ছে যখন তুমি কোথাও কাজ শেখার জন্য কোনো একটা প্রতিষ্ঠানে গিয়ে জয়েন করো, তখন কিন্তু তুমি তাদের কোনো কর্মী নাও, তোমার কিন্তু কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটার থাকে না, বাট তুমি ওই কোম্পানিতে কাজ শেখার জন্য যাও। সো এই যখন কাজ শেখার জন্য যাচ্ছ, কোনো কোনো কোম্পানি কি করে, কোনো কোনো কোম্পানি বলে আমি তোমাকে কিছু টাকা দিব, লাইক তোমার আসা যাওয়ার খরচ যেটা আমি তো তোমাকে পুষিয়ে দিব। সো তখন এটা হয় আমার জন্য শিক্ষানবিশ শিক্ষানবিশ সেলামি, যখন সে আমার জন্য আমার পরিবহনের খরচটা মিট করে দিচ্ছে, যখন সে আমাকে বলছে যে আমি আপনাকে পরিবহন সংক্রান্ত আপনার যা খরচ হচ্ছে এটা আমি দিব, অর্থাৎ প্রতিষ্ঠান দিবে, তখন এটা আমার জন্য হয়ে যায় আয় বা ইনকাম। আর কোনো কোনো প্রতিষ্ঠানে যখন ইন্টার্নরা যায়, তখন তাদেরকে নিজের পকেট থেকে টাকা ওই প্রতিষ্ঠানকে দিতে হয়। এটার পেছনে রিজনটা হচ্ছে, ওই প্রতিষ্ঠান বলে তুমি যদি আমার এখানে কাজ শেখার পর আমার এখানে না থাকো, তুমি যদি অন্য কোনো প্রতিষ্ঠানে গিয়ে জয়েন করো, তখন তো আমার কোনো লাভ হবে না। সো তখন ইন্টার্নরা যেহেতু জানে ওই প্রতিষ্ঠানটাতে খুব ভালো কাজ শেখানো হয়, তার যে রেজিউমে, তার যে তোমার আমাদের যে সিভি থাকে, সিভির মধ্যে খুব ভালো রকমের একটা ওয়েট পাবে যদি সে ওই প্রতিষ্ঠান থেকে কাজ শিখে আসতে পারে, তখন ওই প্রতিষ্ঠান থেকে কাজ শেখার জন্য একটা কোর্সের মতো মনে করে তাকে কিছু টাকা দিয়ে আসতে হয়। যখন সেটা আমার পকেট থেকে চাই, তখন আমার জন্য সেটা খরচ, এবং এই খরচটার নাম হচ্ছে শিক্ষানবিশ ভাতা। সো যখন বলছি আমার আয়, তখন বুঝতেই পারছো এটা ক্রেডিট নেচারের, আর যখন বলছি এটা খরচ, তখন সেটা ডেবিট। তো একটু দেখে নিই আমাদের ক্লাসে যারা আছে তাদের আর কোনো কোয়েশ্চেন আছে কিনা। আচ্ছা, ভাতা ব্যয় সেলামি আয়, হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ। আর আচ্ছা, মামুন প্রশ্ন করেছে প্রারম্ভিক ব্যাংক জমা কি রেওয়া মিলে আসবে কিনা। প্রারম্ভিক ব্যাংক জমাটা নগদান বইয়েরই একটা রিফ্লেকশন। যখন তুমি নগদান বই করছো, দুই ঘর নগদান বই করছো, ব্যাংকের কলাম করছো, তখন কিন্তু তোমার ব্যাংকের জন্য জের বের হচ্ছে, এবং এই জেরটা বের হওয়ার কারণেই আমরা প্রারম্ভিকটা এখানে দেখাচ্ছি না। আচ্ছা, ভাতা, ভাতা হচ্ছে, আচ্ছা মারিয়া লিখেছো ভাতা বাই আর সেলামি বি। আচ্ছা মিম, তোমার কোশ্চেনটা ঠিক বুঝতে পারিনি, তুমি আরেকবার একটু লিখে দিলে আমার মনে হয় একটু ভালো হয়। আচ্ছা, শিক্ষানবিশ ভাতা সেলামি সংক্রান্ত কোশ্চেন হয়ে গেছে। এখন একটু দেখি, এত কষ্ট করে তুমি রেওয়া মিল করলা, রেওয়া মিল করার পর অনেক সময় আমাদের রেওয়া মিল মিলতে চায় না। মিলতে না চাইলে তখন কি করব? যদি না মেলে, যদি না মেলে, এত কষ্ট করে রেওয়া মিল করার পর
পরীক্ষার হলে হার্ট অ্যাটাক হয়ে যায় না? ব্যালেন্স যদি না মিলে, রেওয়ামেন্ট যদি না মিলে, পরীক্ষার হলে অলমোস্ট হার্ট অ্যাটাক হয়ে যায় যে এখন কি করব। সো যদি তুমি কনফিডেন্ট হও যে তোমার এখানে কোনো ভুল নেই, যদি তুমি দেখো তোমার ডিফারেন্স যে অ্যামাউন্টটাকে 2 দিয়ে ভাগ করলা, দেখলা যে ওই সংক্রান্ত বা ওই অ্যামাউন্টের কোনো জের কি বাদ পড়লো কিনা, বাদ পড়া সংক্রান্ত কোনো ভুল নাই, দেন তুমি অন্যান্য সব ট্রিক্স ফলো করে দেখলা কোনো ট্রিক্সে কি কোনো ভুল হলো কিনা, তাও যদি না মেলে, তখন যদি দেখো তোমার দেওয়া মিলে মূলধন হিসাব দেওয়া ছিল না, তখন ধরে নিতে হবে যদি ক্রেডিট নেচারের কোনো একটা জের হয়, কিংবা তোমার যদি অনিশ্চিত হিসাব, যেটাকে আমরা বলি যদি কোনো কিছু না পাও সেটাকে অনিশ্চিত হিসাব লিখে দিও, তাই না? সেই অনিশ্চিত হিসাবটা যদি আমার ক্রেডিট হয়, তখন এই ক্রেডিট অনিশ্চিত হিসাবটাকে আমরা বলি মূলধন নামে বসাতে। কখন এটা করবা? যখন তুমি দেখতে পারবে যে তোমার সব ধরনের ট্রিক খাটানোর পর অনিশ্চিত হিসাবটাকে কোনোভাবেই সলভ করা গেল না, তখন মনে করবা যে না, তুমি কোনো ভুল করো নাই, তুমি যা করেছো এটাই ঠিক, পরীক্ষার হলে অনিশ্চিত হিসাবই আসবে। সো প্রশ্নের মধ্যে কোথাও ভুল ছিল, অনিশ্চিত হিসাবই আসবে। তখন যদি ক্রেডিট নেচারের হয় আর যদি মূলধন হিসাব না থাকে, যেটা লিখে দেওয়া ভালো, মূলধন না থাকে, তখন আমরা এই ক্রেডিট অনিশ্চিত হিসাবটাকে মূলধন নামে দেখাবো। এই ছোট্ট ট্রিকটা জানার পর তোমাকে আরেকটা ছোট প্রশ্ন করব। সেই প্রশ্নটা হচ্ছে নীতিগত ভুল সংক্রান্ত। আচ্ছা, নীতিগত ভুল থেকে আমাকে প্রশ্ন করেছো অনেকে। আচ্ছা, আল জাবের বলেছো নগদান হিসাবটা কি দেখানো হবে আরেকবার? নগদান হিসাব না, আসলে নগদান বইটা দেখাচ্ছিলাম। নগদান হিসাব আর ব্যাংক ব্যালেন্স, এই দুইটার প্রারম্ভিক জেটটা কেন দেখাই এবং কেন দেখাই না, বিকজ আমরা নগদান বই থেকে ডিরেক্ট এটার জেটটা ট্রান্সফার করি, তাই না? যেহেতু আমরা নগদান বই করি, নগদান বই জাবেদা খতিয়ান উভয়ই, সো এই একটা নগদান বই থেকে তুমি যে জেটটা পাও, এটাই খতিয়ানের থেকে পাওয়া জেরের সমপরিমাণ। সো এই জেটটার মধ্যে যেহেতু ব্যালেন্স বিডি অলরেডি ইনক্লুডেড, দ্যাটস ওয়াই আমরা এই প্রারম্ভিক ব্যাংক ব্যালেন্সটা কিংবা নগদানটা দেখাবো না। আচ্ছা, আর অনিশ্চিত হিসাব দিলে মিলবে? আচ্ছা, অনিশ্চিত হিসাব দিলে মিলবে, ওয়াহিদ তামিম বলেছো। এটা কিসের জন্য বলেছো আমি ঠিক বুঝতে পারি নাই। ওকে, চলে যাবে পরবর্তী টপিকে, যেখানে আমরা আজকে নীতিগত কিছু ভুল দেখবো। তো এখন আমরা দেখবো কিছু ভুলের কথা। ভুলগুলা কিরকম কিরকম হয়। ভুলের মধ্যে প্রথম যে ভুলটা নিয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে নীতিগত ভুল। আচ্ছা, ভুল হতে পারে নীতিগত, পরিপূরক, বেদাখিলা, বাদ পড়া, এগুলো আমরা মোটামুটি সবাই জানি। নীতিগত ভুলটা নিয়ে কেন কথা বলবো? নীতিগত ভুলটার জন্য তোমাকে 2 মার্কসের কোয়েশ্চেন করা হয় যে এটার নীতিগত ভুলটার সঠিক জাবেদা দাখিলা কি হবে। এটা জানা খুব ইম্পর্টেন্ট, বিকজ নীতিগত ভুলটা তুমি তখনই কারেকশন করতে পারবা যখন তোমার নীতিগত ভুল সংক্রান্ত কনসেপ্টটা ক্লিয়ার থাকবে, যখন তুমি জানো কেন আসবাবপত্র ক্রয়কে ক্রয় হিসাবে দেখানো হয় না। তোমাকে একটা নীতিগত ভুল দিল, আসবাবপত্র ক্রয়, আমি তো লিখে দেই, ভুলে ক্রয় হিসাবে দেখানো। আচ্ছা, এখন তোমাকে তো জানতে হবে যে কেন আমি আসবাবপত্রকে সম্পদ হিসাবে দেখাই এবং কেন আমি ক্রয় হিসাবকে, অর্থাৎ কোনো কিছু ক্রয় করলে, পণ্য ক্রয় করলে ক্রয় হিসেবে দেখাই। তোমার যদি কনসেপ্টটাই ক্লিয়ার না থাকে, তুমি কিন্তু ভুল সংশোধনী জাবেদাটা দিতে পারবে না। সো যখন বলছে আসবাবপত্র ক্রয়টাকে ভুলে ক্রয় হিসেবে দেখানো হলো, তাহলে ভুলটা কি হয়েছে খেয়াল করো। আসবাবপত্র সম্পদ, সম্পদ ডেবিট, পণ্য ক্রয় ডেবিট, সো তুমি তো ডেবিট পাশেই লিখেছো, অ্যামাউন্টের কোনো সমস্যা হচ্ছে না, যেহেতু দুপাশেই আসবাবপত্র আর পাওনাদার, দুপাশেই তুমি ঠিকঠাক মতো লিখলা। কিংবা যদি ক্রয় হিসেবটা নগদে হয়ে থাকে, তাহলে আসবাবপত্র নগদান ঠিকঠাক মতো লিখলা। প্রবলেমটা কোথায় হবে? প্রবলেমটা হবে যখন টিচার তোমার এটা দেখে ফেলবে। টিচার বলবে যে তুমি তো এটা ভুল করে আসছো, এটা তো নীতিগত ভুল, তোমার একটা নীতিতে সমস্যা, তুমি তোমার কনসেপ্টে ক্লিয়ার না। সো আসবাবপত্র ক্রয়ের ভুলটাকে যদি সংশোধনী দিতে বলে, তখন কি করব? যেহেতু আমার আসবাবপত্র হচ্ছে ডেবিট নেচারের আর ক্রয় আমার ডেবিট নেচারের, এখন ক্রয় আমি ভুলে বাড়িয়ে দিয়েছি, এখন আমি কি করলাম, আমি ক্রয় হিসাবে ডেবিট করে ফেললাম। মনে করো আসবাবপত্র ভুলে 5,000 টাকা দেখায় ফেলছো, ওকে, সো আমি ক্রয় করলাম 5,000 টাকা দেখাই দিলাম। আচ্ছা, ক্রয় হিসাবের জন্য যদি 5,000 টাকা দেখাও, মনে করো আসবাবপত্রটা আমি নগদে কিনেছিলাম। আচ্ছা, তাহলে জার্নালটা দিয়েই দিই, নগদান ক্রেডিট কত, 5,000 টাকা।
সো এখন এই ভুলের জন্য নগদান হিসাবটাকে আমার ঠিক করা লাগবে না, বিকজ 5,000 টাকার জন্যই আসলে গরমিলটা হচ্ছে। এই গরমিলটার জন্য আমাকে কি করতে হবে, এই ক্রয় হিসাবটাকে কমিয়ে দিতে হবে। ক্রয় তো ডেবিট, সো আমি ক্রয়টাকে ফার্স্টে ক্রেডিট করে ফেলি। ক্রয় ক্রেডিট 5,000, তাহলে আমার ক্রয় হিসেবে যেটা 5,000 টাকা ছিল ওটা ক্রস হয়ে গেল। আর নগদান হিসেবে যে নতুন করে ক্রেডিটটা রয়ে গেল, নগদান থাকবে, বিকজ আমি আসবাবপত্রটা আসলে নগদেই কিনেছিলাম 5,000 টাকা। তাহলে এখন আসবাবপত্রের নামে কিচ্ছু বসাই নাই, সো এখন আমি আসবাবপত্র নামে দেখাবো ডেবিট সিং 5,000 টাকা। এটা ছিল তোমার জন্য ভুল সংশোধনী দাখিলা। কখন, যখন তুমি জানতে পারছো যে রেওমিলের একটা নীতিগত ভুল, এটার পিছনের সঠিক নীতিটা কি। আচ্ছা, এখন আরো কতগুলো ছোট ছোট নীতি একটু দেখে নেই। আচ্ছা, এখন একটা দেখবো বকেয়া মজুরি সংক্রান্ত। আচ্ছা, যেহেতু বলেছিলাম যে আমার মজুরি যেহেতু ব্যয় সংক্রান্ত আমার অগ্রিম এবং বকেয়াগুলা খুব মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। তো আমাকে বললো যে বকেয়া মজুরি, আচ্ছা বকেয়া মজুরি আমরা সবাই জানি বকেয়া মজুরি আমার জন্য দায়, বিকজ এটা আমার ওয়েজেস, এটা আমার শ্রমিকদেরকে প্রদান করতে হয়। মজুরিটা যদি আমি আজকে রাখি তাহলে ওরা আমার জন্য কি হবে, দায়। সো বকেয়া মজুরি আমার জন্য দায়। ওরা বললো কি বকেয়া মজুরি ডেবিট। সো এখন এই বকেয়া মজুরি ডেবিট করার জন্য আমাকে এটা কি করতে হবে, রেওমিলে সঠিক দাখিলা দিতে হবে। সো আমরা জানি বকেয়া মজুরিটা কি হবে, দায়। তুমি দায়টাকে ডেবিট সাইডে বসাই দিলা, তাহলে এখন এটার জন্য রেওমিলে এটার এফেক্টটা কি হবে, রেওমিল করার জন্য আমাকে ফার্স্ট একটা জাবেদা দিতে হবে, রাইট। সো আমি জাবেদাটা দিয়ে ফেলি। যেহেতু আমার বকেয়া মজুরি আমি ডেবিট করে ফেলছি, তার মানে কি আমার একটা অনিশ্চিত হিসাব আসছে, পয়েন্ট। সো আমি কি করবো, অনিশ্চিত হিসাব আর বকেয়া মজুরি। ওকে, সো এখন অনিশ্চিত হিসাব আর বকেয়া মজুরির জন্য আমার টাকার অ্যামাউন্টটা কত হবে। এখানে বকেয়া মজুরিতে মনে করো আমার 1,000 টাকা ছিল। সো আমি এখন কি করব, আমি 1,000 ইন্টু 2 অর্থাৎ 2,000 টাকার জন্য দেখাবো। কেন 2,000 টাকার জন্য দেখাবো, বিকজ তুমি ফার্স্টে বকেয়া মজুরিটাকে তো ঠিকঠাক মতো দেখাওই নাই। দেন এই বকেয়া মজুরিটা ভুলভাবে দেখানোর জন্য ফার্স্টে কি করতে হবে, ফার্স্টে ক্রস আউট করে টাকাটাকে নিউট্রালাইজ করতে হবে। নিউট্রালাইজ করার পর কি করতে হবে, সঠিক দাখিলা দিতে হবে। এই জন্য একটা অ্যামাউন্ট যেটা তুমি ভুল করেছো সেটাকে 2 দিয়ে গুণ করে ডাবল অ্যামাউন্ট এন্ট্রি করতে হবে, তাহলে হাফ অ্যামাউন্ট নিউট্রালাইজ হবে, হাফ অ্যামাউন্ট সঠিকভাবে দাখিলা দেওয়া হবে। আচ্ছা, আমাদের কমেন্ট সেকশনটা একটু দেখি যে আর কারো কিছু বলার আছে কিনা। আচ্ছা, নেট প্রবলেম ক্লিয়ার আসছে না, এটা বলেছো ওয়াহিদ। ওয়াহিদ তুমি একটু আমার মনে হয় একটু অন অফ করে দেখতে পারো তোমার নেট সার্ভিসটা, আমার মনে হয় তাহলে তোমার এই সংক্রান্ত যে প্রবলেমটা নেটের এটা দূর হয়ে যাবে। আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন এখন তোমাদের জন্য একটু দেই, সেটা হচ্ছে নগদ তহবিল সংক্রান্ত। নগদ তহবিল সংক্রান্ত অনেক তোমাদের কাছে এমসিকিউ আসে। এমসিকিউ গুলাতে সবাই যেহেতু খুব তাড়াহুড়ায় থাকো পরীক্ষার হলে, সবাই না একটু মানে মনোযোগটা কম দেয়, এই জন্য কিছু সিলি মিস্টেকস হয়। সিলি মিস্টেকটা আজকে আমাদের ক্লাসের স্টুডেন্টরা করে কিনা এটা জানার জন্য একটা ছোট্ট প্রশ্ন দিচ্ছি, আমাকে একটু ঝটপট এটা অ্যান্সারটা বলে দাও। যে তোমার কাছে রেওমিলে একটা নগদ তহবিল দেয়া আছে, নগদ তহবিলটা রেওমিলের কোন পাশে বসবে এটা একটু বলো। খেয়াল করো, নগদ তহবিলের পাশে আমি একটা তারিখও দিয়ে দিয়েছি। আচ্ছা, অনিশ্চিত হিসাব সংক্রান্ত একটা প্রশ্ন পেয়ে গেছি, একটু দেখি। এজাজ লিখেছে অনিশ্চিত হিসাব ডেবিট, বকেয়া মজুরি ক্রেডিট। রাইট, তুমি বোধহয় আমাদের আগের কোয়েশ্চেনটা নিয়ে বলছিলে এক্স্যাক্টলি ভাইয়া। অনিশ্চিত হিসাব সংক্রান্ত বকেয়া মজুরির যে দাখিলাটা দেখাচ্ছিলাম এটার জন্য তোমার অ্যান্সারটা রাইট, যে অনিশ্চিত হিসাব ডেবিট এবং বকেয়া মজুরি ক্রেডিট। কেন করলাম এটা, বিকজ বকেয়া মজুরিটাতে যেহেতু আমার আগে কোনো দাখিলা দেওয়া ছিল না, এই জন্য আমার 2,000 টাকা দেওয়ার ফলে 1,000 টাকা 1,000 টাকা ক্রস আউট হয়ে যাবে, আর 1,000 টাকার জন্য বকেয়া মজুরি ক্রেডিট হবে। ওকে, সো অ্যান্সার পাচ্ছি। অ্যান্সার ফার্স্টে দিয়েছো মুন্না, মুন্না দিয়েছো সি, আর অজয় দিয়েছো সি, মিম দিয়েছো সি, মারিয়া দিয়েছো সি, আর রিমন, রিমন, রিফাত, তানভীর, অনন্ত। থ্যাংক ইউ সো মাচ গাইজ, এক্স্যাক্টলি ইটস দ্য রাইট অ্যান্সার। কোনো পাশেই হবে না। কেন হবে না, বিকজ আমি বলে দিয়েছি নগদ তহবিলের তারিখটা একটু খেয়াল করো। নগদ তহবিলের তারিখটা দেওয়া আছে কি প্রারম্ভিক, সো যেহেতু প্রারম্ভিক দেওয়া আছে, সো তুমি কি এটা দিবা নাকি দিবা না, এটা ছিল প্রশ্ন।
দিলে কোন পাশে দিবা? রাইট অ্যান্সারটা হচ্ছে কোনো পাশেই না। আচ্ছা, সো এটার সাথে সাথে চলে যাই আমাদের পরবর্তী লাস্ট টপিকটাতে। আজকে আমরা দেখব আরেকটা প্রশ্ন, সেখানে হচ্ছে রেওয়া মিলে তোমার কাছে ঋণ এবং লগ্নি দুটো শব্দ দেওয়া হয়, কখনো আমরা কাউকে ঋণ দেই, কখনো আমরা কারো কাছ থেকে ঋণ নেই। তোমার জন্য প্রশ্নটা হচ্ছে যে তুমি প্রশ্নটা দেখে কতটুকু আইডেন্টিফাই করতে পারো যে কোন ঋণটা আমি কাউকে দেই কিংবা কোন ঋণটা আমি কারো কাছ থেকে নেই। আর আরেকটা প্রবলেম হয় যখন, অ্যাটলিস্ট আমার এটা ছোটবেলায় হতো, আমি না যখন রেওয়া মিলের মধ্যে দেখতাম পার্সেন্টেজ, আমি একটু কনফিউজ হয়ে যেতাম সুদের ব্যাপারটা নিয়ে। সো তোমরা কি কনফিউজ হও নাকি হও না সেটা একটু জানবো। তো আমাকে একটু ঝটপট কমেন্ট সেকশনে বলে দাও যে রেওয়া মিলে প্রদত্ত 15% ঋণ 20,000 টাকা, এই ঋণের সুদ কোথায় বসবে? ঋণের উপর সুদের পার্সেন্টেজ দেওয়া আছে, ঋণের সুদটা রেওয়া মিলের কোন সাইডে বসবে এটা আমাকে ঝটপট একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও। আচ্ছা, ফার্স্টে অ্যান্সার দিয়েছো, আচ্ছা করিম লিখেছো সি, অর্চনা পথিক সি, আচ্ছা উইলিয়াম ডি কস্তা বলেছো সি, আসিফ সি, আর সার, আচ্ছা ফাহিম একটা প্রশ্ন করেছিল আপু মনিহারি মজুদ প্রারম্ভিক সম্পত্তি দেওয়া থাকলে তখন রেওয়া মিলে কোনটা বসবে আর কেন? আচ্ছা, যেহেতু তোমার প্রারম্ভিক দেওয়া আছে সো ডেফিনেটলি প্রারম্ভিক, বিকজ সমাপনী তো আমি নিব না, এটা বলে দিয়েছি। কেন নিব না এটা বলছি, বিকজ যখন তোমার নতুন করে সমাপনী মজুদ পণ্যটাকে যখন নতুন করে ক্রয় এই হিসাবটা করা হয়, ক্রয় হিসেবের মধ্যে প্রারম্ভিক মজুদ পণ্য থাকে এবং নতুন করে ক্রয় থাকে। মনিহারির ক্ষেত্রেও সেম, মনিহারির ক্ষেত্রেও প্রারম্ভিক মজুদ থাকে, এটার সাথে নতুন করে ক্রয় যোগ করা হয়। এসব ক্ষেত্রে কি হয়, এটার যে জেটটা আসে ওই জেটটার মধ্যে প্রারম্ভিকটা রয়ে যায় এবং প্রারম্ভিকের সাথে ক্রয়টা অ্যাডজাস্টেড হয়। এই জন্য আমরা সমাপনী মজুদটা তখন নেই না, বিকজ এটা একটা রিফ্লেকটিভ জেট যেটা নাকি দুটা হিসাবকে রিফ্লেক্ট করছে, এই জন্য আমরা সমাপনী মজুদটা নেই না। সো অ্যান্সার হচ্ছে নো, এবং রিজনটা হচ্ছে যেহেতু প্রারম্ভিক এবং ক্রয় এই দুটা ওখানে অ্যাডজাস্ট করা রয়েছে। আচ্ছা, এখন তাহলে একটু রাইট অ্যান্সারটা বলে দেই। রাইট অ্যান্সারটা হচ্ছে সি, যদি আমাদেরকে অনেকে বি অ্যান্সার করেছো। এজাজ লিখেছো বি, আচ্ছা মিম লিখেছো এ, ওয়াহিদ লিখেছো সি, থ্যাংক ইউ সো মাচ। তানভীর লিখেছো এ, অজয় ধর লিখেছো বি, আর রিফাত লিখেছো এ হবে, আর নাইম লিখেছো এ হবে। আচ্ছা, এ এবং বি কেন হবে না এটা একটু বলে দেই। যখন তোমাকে রেওয়া মিলের মধ্যে কিছু একটা দেয়া থাকে, অনেকবার বলেছিলাম রেওয়া মিলে দেওয়া থাকে খতিয়ানের জের, রেওয়া মিলে তোমার খতিয়ানের জের দেওয়া থাকে, তাই না? এই খতিয়ানের জেরের অ্যামাউন্টটা হচ্ছে 20,000 টাকা, আর এই 20,000 টাকার অ্যামাউন্টটা হচ্ছে একটা ঋণের অ্যামাউন্ট, যেই ঋণটা আমার জন্য 15% সুদে বরাদ্দ করা হয়েছে। খেয়াল করো, তোমাকে রেওয়া মিলে কিন্তু কোথাও বলেন ঋণের উপর সুদ বের করতে। সো রাইট অ্যান্সার হচ্ছে সি, অর্থাৎ কোনোটি নয়। এবং এই কারণেই ডেবিট ক্রেডিট কোনোটাই হবে না, ঋণের উপর সুদ ক্রেডিট ফাইন। যদি তোমাকে রেওয়া মিলে বলা থাকতো 15% হারে 20,000 টাকার ঋণের সুদ তোমার 3,000 টাকা, তখন তুমি বলতা যে আমার কি বলে জানি, আচ্ছা তখন তুমি বলতে যে এটা ক্রেডিট হবে। কিন্তু তোমাকে যেহেতু বলে দেওয়া আছে যে শুধুমাত্র ঋণের টাকাটা 20,000 টাকা, সো তুমি এই ঋণের টাকার উপর কোনো সুদ বের করবা না। ওকে, এই ঋণের টাকার উপর সুদ বের করবো না, এবং এটার জন্য রাইট অ্যান্সারটা সি, এবং রাইট অ্যান্সারটা ডেবিট ক্রেডিট কোনোটাই হবে না। আচ্ছা, যারা যারা আমাদেরকে এ কিংবা বি বলেছো তারা কিন্তু একদম মন খারাপ করো না, বিকজ এ কিংবা বি না যে হবে এটা তুমি আজকে ক্লাসে শিখতে পারলে, এবং এটার জন্য তুমি একটু প্লিজ তোমার বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দিও যাতে অন্তত তারা এই ভুলটা আর কখনো না করে। আচ্ছা, ফাহিম লিখেছো যে গড এটা নোটিসই করি নাই। এই যে নোটিস করবা না এটা আমি জানতাম, এই জন্য এই কোশ্চেনটা দেওয়া। আচ্ছা, আজকে নোটিস করা নাই কোনো সমস্যা নাই, ফার্দার পরীক্ষার হলে অবশ্যই নোটিস করবা, বিকজ টিচাররা কিন্তু এই ধরনের ছোট ছোট কোয়েশ্চেন করে। অনেকে জিজ্ঞেস করেছো কেন সি হবে, জাস্ট এইমাত্র বলে দিলাম, আশা করি এখন তোমার এই প্রবলেমটা আর থাকবে না। আর ছক কেটে তোমাদের কাছে রেওয়া মিল না দেখানোর পিছনে রিজনটা হচ্ছে ছক কেটে কোন সাইডে কোনটা বসবে এটা তুমি জানতে পারবা, বাট কনসেপচুয়ালি এমসিকিউ দিয়ে যদি তোমার কনসেপ্ট আজকে বিল্ড আপ না করতাম, ভুলগুলা কিন্তু পরীক্ষার হলে তোমরা করেই যেতে। ঠিক আছে, আচ্ছা ফার্দার লাস্ট আর একটা কোশ্চেন করবো, এবং এই কোশ্চেনটার সাথে সাথে আমাদের রেওয়া মিলের আজকের টপিকটা শেষ হয়ে যাবে। সো তোমাদের জন্য লাস্ট কোশ্চেনটা হচ্ছে
10% লগ্নি। ওকে, একটা নতুন শব্দ, যে শব্দটা আমরা সচরাচর বাংলায় কখনোই ব্যবহার করি না ইনফ্যাক্ট, কিন্তু পরীক্ষার হলে আমাদেরকে এইসব প্রশ্ন দিয়ে একটু ভরকে দেওয়া হয়। সো একটু আমাকে ঝটপট বলে দাও, 10% লগ্নি 20,000 টাকা রেভামিলের কোন সাইডে বসবে? অপশন এ ডেবিট, অপশন বি ক্রেডিট, অপশন সি কোনোটিই নয়। এখন আমাকে একটু ঝটপট বলে দাও, 10% লগ্নি 20,000 টাকা। খেয়াল করো একটু প্রশ্নটার মধ্যে কি চাওয়া হয়েছে, সুদ চাওয়া হয়েছে? আগের প্রশ্নে সুদ ছিল, এখন কিন্তু সুদ চাওয়া হয়নি। সো জাস্ট বলো এই 20,000 টাকা তুমি কোন পাশে বসাবা, ঝটপট আমাকে কমেন্ট সেকশনে একটু মেনশন করে বলে দাও। আর আচ্ছা, কোন থেকে যে রাইট অ্যান্সার নিব বুঝতে পারছি না, মানে কখন থেকে যে রাইট অ্যান্সারটা দিচ্ছ। আচ্ছা, কেউ কেউ কোয়েশ্চেন করেছি, একটু কোয়েশ্চেনটা নিয়ে নেওয়া উচিত। আর আপু কম্প্রিহেনসিভ ইনকাম স্টেটমেন্ট কবে করাবেন জিজ্ঞেস করছে জাহিদ হাসান। আমি এটা সেকেন্ড পেপারে করাবো, এটা করানোর জন্য আরো 2-3টা ক্লাস বোধহয় লাগবে, ঠিক আছে? আর 2-3টা ক্লাস পর। আচ্ছা, আমাদেরকে রাইট অ্যান্সার করেছো ইজাজ আহমেদ, লিখেছো ডেবিট হবে। আর ক্রেডিট লিখেছো সার্ভার, ফাহিম লিখেছো, মুন্না লিখেছো ডেবিট হবে। রাইট অ্যান্সারটা আমি পরে বলছি, ওকে? অজয় লিখেছো এ। আর সম্রাট বলেছো রেভামিলকে ইংলিশে কি বলে? ট্রায়াল ব্যালেন্স। আচ্ছা, ফাতেমা বলেছো ডেবিট, আর তানভীর বলেছো ডেবিট, ফাহিম বলেছো না এ। আচ্ছা, ফাহিম কি বলছিলা? ওকে। আর ক্রেডিট লিখেছো মিন, নাইম লিখেছো ডেবিট, ডেবিট 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 ডেবিট। ওকে, ফাহিম লিখেছো এটা তো ইনভেস্টমেন্ট, এ হবে। এক্স্যাক্টলি, লগ্নিটা আমার জন্য ডেবিট, এ হবে। রিজন ইজ, যখন আমি বলেছিলাম ঋণ কখনো আমরা কাউকে দেই, কখনো আমরা কারো কাছ থেকে নেই, এই কথাটা বলার পরেই এই পরপর দুটো এমসিকিউ দিয়েছিলাম। যখন তোমাকে বলা হয়েছিল ঋণ ক্রেডিট, তখন হচ্ছে ঋণটা হচ্ছে আমি কাউকে টাকা দিয়েছি, সরি, তখন হচ্ছে আমি কারো কাছ থেকে টাকাটা নিয়েছি, অর্থাৎ ঋণ আমার জন্য একটা দায়। যখন বলেছিলাম ঋণ, তখন বলেছিলাম ঋণটা আমি কারো কাছ থেকে টাকা ধার করেছি, অর্থাৎ ধার অথবা কর্য। এবং এই ধার বা কর্য হওয়ার জন্য এই ঋণের টাকাটাকে তখন আমি বলেছিলাম, আচ্ছা কালো পেন দিয়ে লিখি, তখন আমি বলেছিলাম দায়। আচ্ছা, আর যখন বলেছিলাম লগ্নি, একটু মুছে ফেলি, যখন বলেছিলাম লগ্নি তখন আমি এই টাকাটা কাউকে ধার দিয়েছি। যখন বলেছিলাম লগ্নি তখন আমি টাকাটা কাউকে দিয়েছি। কাউকে দেওয়ার মানে হচ্ছে, হতে পারে সেটা ইনভেস্টমেন্ট, যেটা আমাদের এখন বলছে, হ্যাঁ ভাইয়া এটা ইনভেস্টমেন্ট হতে পারে, কিংবা আমি লগ্নি হচ্ছে কেউ আমার কাছ থেকে 5-10 হাজার টাকাও ধার চেতে পারে। 20,000 টাকা খুব বড় কোনো অ্যামাউন্ট না। সো 20,000 টাকা যখন আমার কাছ থেকে কেউ ধার চাই, তখন এটা একটা ধার, বাট এই ধারটা আমি কাউকে দিয়েছি, আমি কাউকে লেন্ড করলাম, এই জন্য এটা আমার জন্য সম্পদ, এবং এই কারণে এটা ডেবিট। সো এটা ছিল আমাদের জন্য আজকের রেভামিলের ক্লাস অথবা ট্রায়াল ব্যালেন্সের ক্লাস, এবং এর আগে আমরা করেছিলাম আজকে অবচয়। সো এই দুটো থেকে যদি কারোর কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাদেরকে গ্রুপ সেকশনে মেনশন করে বলে দেবে। সো এরপর আমরা আজকে একটু দেখে নিই যে 10 মিনিট স্কুলের ওয়েবসাইটে আমাদের জন্য, অর্থাৎ এইচএসসি স্টুডেন্টদের জন্য আর কি কি আছে। সো সবসময় যে পড়াশোনা নিয়ে পড়তে হবে নট নেসেসারিলি, আমাদের 10 মিনিট স্কুলের ওয়েবসাইটে পড়াশোনা ছাড়াও তোমাদেরকে মোটিভেট করার জন্য, কিংবা পরীক্ষার আগের মুহূর্তে মাথায় অনেক ধরনের টেনশন কাজ করে, টেনশনগুলোকে দূর করার জন্য অনেক ইন্টারেস্টিং ব্লগ আছে। সো আজকে তোমাদের সাথে সেই ব্লগগুলোর একটু পরিচয় করে দিই, বিকজ আমাদের অনেক বড় একটা সেকশন আছে, মানে সেখানে সবসময় ব্লগ নিয়ে কাজ করা হয়। তো সেই ব্লগ সেকশনটা আজকে তোমাদেরকে দেখাবো। এই ব্লগ সেকশনটার মধ্যে যেটা হয়, তোমাদের পড়াশোনা করতে করতে যখন বোর লাগবে, তখন তোমরা এই ব্লগ সেকশনটার মধ্যে, পেজটা লোড হচ্ছে দেখতে পাচ্ছি, এই ব্লগ সেকশনটাতে ইন্টারেস্টিং অনেক টপিক নিয়ে আমাদের ব্লগাররা খুব ইন্টারেস্টিং কিছু কথা বলে থাকে। সো এই ব্লগ সেকশন থেকে তুমি দেখে নিতে পারো নোট লেখার সময় যে 5টি জিনিস মাথায় রাখা ভালো এই সংক্রান্ত ব্লগটা। তাহলে কি হবে, তুমি পরীক্ষার আগে যখন ছোট ছোট নোট করছো, কিংবা তোমার খুব ইম্পর্টেন্ট কোনো একটা কোয়েশ্চেনে যখন নোট করছো, নোট করার সময় যা যা কিছু মাথায় রাখার প্রয়োজন এই সংক্রান্ত তুমি অনেকগুলো টিপ এখানে পেয়ে যাবে। সো এই টিপসগুলো দেখো
এবং এই টিপসগুলো দেখে তুমি তোমার এইচএসসি প্রিপারেশনটাকে আরো শার্প করতে পারো। সো দেখা হবে আগামী ক্লাসে ম্যানেজমেন্ট কিংবা অ্যাকাউন্টিং নিয়ে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।